আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলোর শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে ঋণ সহায়তা দেওয়ার পর প্রায় একই ধরনের সহায়তা চেয়ে একের পর এক আবেদন আসছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। গত কয়েক মাসে 9টি প্রতিষ্ঠান নতুন করে সরকারের কাছে সুদমুক্ত ঋণের আবেদন করেছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সহায়তা চাওয়া প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু গ্রুপ, যমুনা গ্রুপ, ইফাদ গ্রুপ, র্যাঙ্কস গ্রুপ, নাইটাঙ্গেল ফ্যাশন, টিনেজ গ্রুপ, RH ডেনিম অ্যান্ড রিসাইক্লিং কম্পোজিট, ফায়াস কম্পোজিট ও JS লিঙ্ক। গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিষ্ঠানগুলোর টাকার জন্য দ্বারস্থ হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর বাইরে আগে থেকে নাসা গ্রুপের ঋণ সহায়তার একটি আবেদনও জমা রয়েছে মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের কেউ শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দিতে, কেউ বকেয়া বেতন বোনাস পরিশোধ, আবার কেউ বন্ধ কারখানা চালু করতে অর্থ সহায়তা চেয়ে আবেদন করেছে। গত ফেব্রুয়ারিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধে 525 কোটি টাকা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে দেশের একজন পূর্ণ মন্ত্রীর সমান, আর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি কমবে। এছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ হবে সার্চ বা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় একথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি করা হয়েছে। সংশোধন করা গেলে আর্থিক খাতে অতীতের ভুল ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে দৃঢ় আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রাচারের মর্যাদাক্রমে গভর্নরের অবস্থান এখন সচিবদের ওপরে। তবে মন্ত্রিপরিষদ সচিবের নিচে অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং গভর্নরের অবস্থান একই। বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার অনুমোদিত সীমান্ত পারাপার ব্যবস্থার আওতায় বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনে আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি উপকারভোগীদের কাছে আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবে। তবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে গ্রাহক পরিচিতি যাচাই বা KYC, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল। দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে প্রায় 10,500 টাকা কমেছে। এ নিয়ে টানা 3 দিনে স্বর্ণের ভরি 15,187 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। তাতে সোনার দাম 2 লাখ টাকার নিচে নেমে এসেছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,93,809 টাকা, 21 ক্যারেটের 1,85,003 টাকা, 18 ক্যারেটের 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,31,628 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে। সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে রাজধানীতে চলছে PPRC'র সেমিনার। সেখান থেকে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বক্তারা অর্থনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে কি বলছেন, আর নতুন উদ্যোক্তা হতে মূল বাধাগুলো কি কি?
হ্যাঁ সুমনা, এখানে আপনার তরুণ উদ্যোক্তাদের বা তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে একটি সেমিনার চলছে, যার আয়োজক হচ্ছে পিপিআরসি, এবং এইখানে মূল বিষয়টি হচ্ছে যে ইয়থ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রোগ্রেস, অর্থাৎ তরুণদেরকে যে সামাজিক উন্নয়নে, তরুণদেরকে যে তাদেরকে যে তারা যে আপনার মানে দেশের যে উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে, তাদের যে সেই দক্ষতা বৃদ্ধি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এই বিষয়টি আসলে নিয়ে আমরা পিপিআরসির এখানে নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যার রয়েছেন, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টি একটু জানার চেষ্টা করব। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে আমাদের এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে তরুণদের দক্ষতা উন্নয়ন করে তাদেরকে যে আসলে সামগ্রিক অর্থনীতিতে তাদের যে ভূমিকাটি, সেটিকে আসলে আমরা কিভাবে নিয়ে এগোতে পারি। সো আপনি যদি 24-এর পরিবর্তনের গল্পের দুটা মূল দিক ছিল, একটু হচ্ছে তরুণদের হতাশা, কোটা মুভমেন্ট, আর একটু হচ্ছে তরুণদের উদ্যম, তারাই কিন্তু পরিবর্তনের অগ্রসেনানী ছিল। এই দুটা পরিবর্তনের ফলে, এবং আমরা এটাও বলি যে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়কালে আছে, তার মানে তরুণদের উপর নজর দিতে হবে। পিপিআরসি যে 3 বছর মেয়াদি একটি প্রকল্প আমরা শুরু করলাম, তার অন্যতম উদ্দেশ্য তরুণদেরকে চেনাটা জরুরি। আমরা তরুণ বলতে হয়তো কিছু চেনামুখ থাকতে পারে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, কর্মরত শিক্ষা জায়গায় নারীরা আছে। এই তরুণদের চেনাটা দরকার, এই জন্য আমরা গবেষণা করব ইত্যাদি। এবং শুধু চেনা নয়, তাদের বাস্তবতা যেমন বোঝাটা জরুরি, তাদের মনস্তত্ত্বটাও বোঝা জরুরি। এই মনস্তত্ত্ব বোঝারও আমরা চেষ্টা করব। একই সাথে তারা শুধু মনস্তত্ত্ব এটাও হলো, তারপর হচ্ছে তারা সক্রিয়তা কিভাবে হতে পারে। একটা তো আমরা দেখছি রাজনৈতিক সক্রিয়তার কিছু দিক আমরা দেখছি, কিন্তু সেটাই শেষ কথা নয়, কারণ আলটিমেটলি তো রাজনৈতিক পরিবর্তনও দরকার সমাজ পরিবর্তনের জন্য। তো সমাজ পরিবর্তনের নানা জায়গায় তরুণরা কিভাবে সক্রিয় হবে, এবং সর্বশেষ যে বিষয়টা নিয়েই আমাদের এই পিপিআরসির প্রকল্পটা কাজ করবে, সেটা হচ্ছে এই সব কিছু করতে গেলে তরুণদের সক্ষমতা বৃদ্ধি লাগবে, তাদের দৃষ্টিভঙ্গি সক্ষমতা, তাদের জ্ঞানের সক্ষমতা এবং তাদের ব্যবহারিক সক্ষমতা, এগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট কর্মকাণ্ড হাতে নিব। স্যার, এখানে একটি বিষয় কি যে আপনি জানেন যে বর্তমানে জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ কিন্তু তরুণ, সুতরাং এই তরুণদেরকে স্যার উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য কি কি ভূমিকা নেওয়া হতে পারে, বা তাদের দক্ষতা উন্নয়নে কি করা যেতে পারে? এখানে তো শুধু একমাত্রিক কোনো উত্তর নেই। এখানে তাদের একটা দিক হচ্ছে তাদের সক্ষম হতে হবে, তার মানে শিক্ষার কাজটা কিন্তু বাদ দিলে চলবে না, কিন্তু শিক্ষার বাইরেও সক্ষমতার প্রয়োজন আছে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব আছে, অর্থনীতিবিদদের দায়িত্ব আছে যে অর্থনীতির ক্ষেত্রগুলোকে বিস্তার ঘটানো, যেখানে তরুণরা সম্পৃক্ত হতে পারে। অনেকে কিন্তু অলরেডি সম্পৃক্ত আছে, কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের সাথে সেইভাবে নজরটা নাই তাদের প্রতি। তো আমাদের এখানে কোন কোন খাত এভাবে চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত কিভাবে রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলোকে তরুণ বান্ধব করে তুলতে পারে এবং তাদের সম্পৃক্ততার জায়গাগুলোকে আরও উন্মোচিত করতে পারে। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইয়াসমিন সুমনা, আসলে এতক্ষণ কথা হচ্ছিল পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, তার কাছ থেকে আমরা তরুণদেরকে আরও কীভাবে আসলে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যেতে পারে সে বিষয়টি শুনছিলাম। এখানে আরও বেশ অনেকগুলো সেশন আছে, সুতরাং আমরা এই সেশন থেকে আপনাকে এতটুকু জানাতে পারলাম। পরবর্তীতে আপনাকে যে সেশনগুলো রয়েছে সেগুলোর আপডেট দিতে পারবো। ইমন, ধন্যবাদ আপনাকে। শ্রম আইন সংশোধন অধ্যাদেশ পোশাক শিল্পে অস্থিরতা বাড়াবে, এতে রপ্তানি কমবে বলে আশঙ্কা করছে বিজিএমইএ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 1 বছরে 258টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% বৃদ্ধি কার্যকর হলে পোশাক খাত প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে এখন প্রায় 3,500 কারখানা চালু রয়েছে, কিন্তু গত 1 বছরে বন্ধ হয়ে গেছে 258টি পোশাক কারখানা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এ সময় জানানো হয়, পোশাক খাতের স্বার্থে চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% না বাড়িয়ে পর্যায়ক্রমে করা প্রয়োজন। 2000 কোটি টাকা চট্টগ্রাম বন্দর প্রফিট করেছে, তাহলে এত প্রফিট একটা সরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রফিটে আছে, এরপর আবার 41% ট্যারিফ বাড়বে কেন? সরকারের মাননীয় উপদেষ্টাকে বলেছি যে আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের ইফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে
ট্যারিফ বৃদ্ধি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি সংশোধিত শ্রম আইন অধ্যাদেশে কারখানার ২০ জন শ্রমিক সম্মত হলেই সংগঠন করার যে অধিকার দেয়া হয়েছে তা পোশাক শিল্পে অস্থিতিশীলতা তৈরি করবে। কস্ট অফ প্রোডাকশন সেটা হাই হয়ে যাচ্ছে, মার্কেটে কিন্তু ডিমান্ড নাই ইনফ্লেশনের কারণে, এবং তারা ঠিক বিক্রি করতে পারতেছে না। সুতরাং অনুমোদিত শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান বিজিএমইএ নেতারা। একটা রোড ম্যাপ করা হোক, তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বাড়ায় বৈষম্য বাড়ছে। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার লক্ষ্যে রাজধানীর গুলশানের একটি হোটেলে 2 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেমিনারে আলোচকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব? আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন ওর চাকরি নিতে হবে? দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ আওয়ার টাইম, অফ হাউ দ্য পভার্টি ইজ নট রিয়েলি অ্যাক্সিডেন্টাল, ইট ইজ বাই ডিজাইন। হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়, এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায়। একটা সময় ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। তথ্য উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কারণে অনেকেই বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটে ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। অর্থনীতিবিদরা বলছেন, মানুষের আয়ের বেশিরভাগ মুদ্রাস্ফীতিতে চলে যাচ্ছে। এছাড়া দুর্নীতি ও কর কাঠামো বৈষম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভেশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন এ সেমিনারের আয়োজন করে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বেকায়দায় নরসিংদীর পান চাষিরা। একদিকে খরচ বৃদ্ধি, অন্যদিকে রোগ বালাইয়ের কারণে কমে গেছে উৎপাদন, ফলে পান চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। নরসিংদীর পান ভোক্তাদের কাছে এক কথায় অসাধারণ। এর স্বাদ অতুলনীয়। দেশজুড়ে সুনাম রয়েছে এই পানের, বিদেশেও এর বেশ চাহিদা, তাই অল্প পরিসরে যাচ্ছে বিভিন্ন দেশে। এই পান থেকে আসে বহু চাষিদের জীবিকা। আমাদের বহুকাল থেকে আমাদের এলাকার মধ্যে চলতেছে। নরসিংদী জেলায় প্রধানত কলা, লটকন আর হচ্ছে পান বিখ্যাত। আমাদের সুস্বাদু পান সবাইকে একবার হলো টেস্ট করার জন্য, এবং আমাদের পানকে যেন জিআই স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। সম্প্রতি পানের উৎপাদন কমে গেছে, কিন্তু বেড়েছে খরচ। এই অবস্থায় মিলছে না ন্যায্য মূল্য, ফলে কমেছে পানের আবাদ। কৃষি অফিসের তথ্য অনুযায়ী 10 বছর আগে নরসিংদী জেলায় 320 হেক্টরের মতো জমিতে পান চাষ হতো। চলতি মৌসুমে তা কমে হয়েছে 250 হেক্টর। সার, খোল, শোলা, লেবার এগুলির দাম বেশি, কিন্তু বাজার পড়ে যাওয়ার কারণে এই বছর আনুমানিক 1 লক্ষ টাকার মতো ভর্তুকি। আগে বেচতাম 1200-1000, ওখানে দামায় বসে আমের মনে করেন এই 2 কুড়ি ফান 200 টাকা বা 100 টাকা 150 টাকা। বছর দেখা গেল যে আমাদের খরচটা 1.5 থেকে 2 লাখ টাকা পড়েছে, কিন্তু আমাদের বিক্রি হয়েছে 70 থেকে 80,000। কাজ করতেছি যাতে মানসম্মত পান উৎপাদনের মাধ্যমে এটা আমরা বিদেশে রপ্তানি করে এবং কৃষকরা যাতে এটা আরো লাভবান হতে পারে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। নরসিংদী জেলায় পান চাষ বেশি হয় মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, খদ্দিরপুর, লেবুতলা ও চালাকচর ইউনিয়নে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।
এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।